কোডটা চালু করো। জি স্যার। দেখো আমরা গতদিন লেজার করেছিলাম, ঠিক আছে? আমার মনে হয় যে সবাই বুঝছো বা ভিডিওটা যারা দেখছো বুঝছো। হ্যাঁ, তো লেজারটা এরপরে দেখো প্রবলেম নাম্বার 2, যেটা আমরা এটার জার্নাল আমরা করেছি। তো জার্নাল যেহেতু আমাদের করা আছে, প্রবলেম নাম্বার 2 এর লেজারটা তোমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট থাকলো। তারপরে প্রবলেম নাম্বার এখানে 3 আছে, সেটাও তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে দিবা। তো এই অঙ্কগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে, এগুলো লেজার করে, ঠিক আছে? লেজার চ্যাপ্টারটা শেষ। আমি এখন নতুন আর একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি। নতুন চ্যাপ্টার, আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমাদের প্রত্যেকটা অঙ্ক একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই লেজারের সাথে ট্রায়াল ব্যালেন্সের এখন সম্পর্ক আছে। লেজারের পরে যে স্টেপ সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো প্রথমে আগে আসি যে ট্রায়াল ব্যালেন্সটা কি। What is trial balance? A trial balance is the list of all the accounts contained in the ledger of a business. আমরা গত ক্লাসে লেজার শিখেছি, লেজারে যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলোর লিস্টটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। কোন ধরনের লিস্ট সেটা এখন দেখি। The list will contain the name of the nominal ledger account. অর্থাৎ প্রত্যেকটা লেজারের একটা কি আছে, নাম আছে। যেমন ক্যাশ অ্যাকাউন্ট বা ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে এই একটা নাম। তাহলে এই লিস্টের মধ্যে অবশ্যই লেজার অ্যাকাউন্টের কি থাকবে, নাম থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ভ্যালু অফ দ্যাট নমিনাল লেজার অ্যাকাউন্ট, এবং প্রত্যেকটা লেজারের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ভ্যালু মিন্স প্রত্যেকটা লেজারের হচ্ছে হয় ডেবিট ব্যালেন্স আছে নয় ক্রেডিট ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে আমরা বলতেছি ভ্যালু। তাহলে আমাদের লিস্টের মধ্যে কি কি থাকবে, লেজারের নাম থাকবে বা অ্যাকাউন্টের নাম থাকবে, প্লাস ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি, ডেবিট ব্যালেন্স হলে ডেবিট ব্যালেন্সটা থাকবে, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট ব্যালেন্সটা থাকবে। The value of the nominal ledger will hold either a debit balance value or a credit balance value, যেটা আমি আগেই বললাম। আচ্ছা, এরপরে আছে পারপাস অফ ট্রায়াল ব্যালেন্স। আমরা কেন ট্রায়াল ব্যালেন্স তৈরি করি? The main purpose of preparing trial balance is to ensure the mathematical accuracy of the accounts. অর্থাৎ আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে জার্নাল করতেছি এবং লেজার করতেছি। আমাদের জার্নাল এবং লেজার করাটা ঠিক আছে কিনা সেটার ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি যাচাই করার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করি। এবং আমরা রুলস ফর ডেবিট ক্রেডিটে বলেছি যে ডেবিটে যদি আমাদের 10 টাকা থাকে, ক্রেডিটেও কয় টাকা থাকবে, 10 টাকা থাকবে, অর্থাৎ ইকুয়াল ইফেক্ট থাকবে। তো আমরা যদি ট্রায়াল ব্যালেন্স করি, ট্রায়াল ব্যালেন্সে কি হবে, আমাদের ডেবিট কলামের যোগফল ক্রেডিট কলামের যোগফলের সমান হবে। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কে কোথাও ভুল নেই। এছাড়াও ট্রায়াল ব্যালেন্স তৈরি করার there are some others purpose. There are some other purpose. Other purpose that trial balance act as the first step in the preparation of financial statement. আমরা ট্রায়াল ব্যালেন্সের উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। তো ট্রায়াল ব্যালেন্সকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফার্স্ট স্টেপ হিসেবে গণ্য করা হয়। তারপরে হচ্ছে বলছে ট্রায়াল ব্যালেন্স ইনশিওরস দ্য অ্যাকাউন্ট ব্যালেন্সেস আর অ্যাকুরেটলি এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যাকাউন্টিং লেজার। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনশিওর হতে পারি যে না, লেজার থেকে আমরা সবগুলো হিসাব ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করেছি। ট্রায়াল ব্যালেন্স অ্যাসিস্ট ইন দ্য আইডেন্টিফিকেশন অফ এরর। আমাদের যদি কোথাও কোনো ভুল থাকে সেই ভুলগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে হেল্প করে ট্রায়াল ব্যালেন্স। আরেকটা বলছে ট্রায়াল ব্যালেন্স এনশিওরস দ্যাট ফর এভরি ডেবিট এন্ট্রি রেকর্ডেড এ করেসপন্ডিং ক্রেডিট এন্ট্রি has been recorded in the books in accordance with the double entry concept of accounting. অর্থাৎ আমাদের ডেবিটের সাপেক্ষে আমরা ক্রেডিট এন্ট্রি দিয়েছি কিনা সেটা এনশিওর করে ট্রায়াল ব্যালেন্স। এরপরে লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এটা আমি পড়াতে চাচ্ছি না তোমাদেরকে, আমি সরাসরি ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটে চলে যাই। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা হচ্ছে এরকম যে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, তারপরে ট্রায়াল ব্যালেন্স লিখতে হবে, তারপরে আমরা কত তারিখে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতেছি সেই তারিখটা দিতে হবে। ট্রায়াল ব্যালেন্সে 5টা কলাম থাকে। প্রথম কলামটা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাকাউন্টস নেম বা অ্যাকাউন্টস টাইটেল, তারপরে হচ্ছে রেফারেন্স, তারপরে ডেবিট টাকার একটা কলাম, ক্রেডিট টাকার একটা কলাম। আচ্ছা, আমি কিন্তু সিকোয়েন্স বাই সিকোয়েন্স যাচ্ছি। দ্যাট মিন্স আমরা জার্নাল করেছিলাম এই অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটা জার্নাল করেছিলাম, সেটা আবার লেজার করেছি। এখন
সেই লেজার থেকে এখন আমরা কি করব, ট্রায়াল ব্যালেন্স করব। তা আমি লেজারটা একটু রিপিট করতেছি। আমরা লেজার করেছিলাম 1 নম্বর সলিউশনে। আমাদের লেজারের কয়টা অ্যাকাউন্ট ছিল, ওখানে 12টা হিসাব ছিল। আমরা 12টা হিসাবে লেজার করেছি, যেমন এই যে এক্স ক্যাপিটালের একটা লেজার, ক্যাশ অ্যাকাউন্টের একটা লেজার, প্রিপেইড রেন্টের একটা লেজার, ইকুইপমেন্টের একটা লেজার, অ্যাকাউন্টস পেয়েবলের লেজার, অফিস সাপ্লাইস, এভাবে আমরা 12টা লেজার করেছিলাম। এখন এই লেজার অ্যাকাউন্ট গুলো নিয়েই কিন্তু ট্রায়াল ব্যালেন্স। এই লেজার অ্যাকাউন্ট, প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের একটা করে নাম আছে, আমরা ট্রায়াল ব্যালেন্সে এই নামগুলো দিব এবং এর যে ব্যালেন্সটা আছে সেটা যদি ডেবিট ব্যালেন্স হয় ডেবিটের ঘরে টাকা লিখবো, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিটে। তা আমরা যে যেমন এক্স ক্যাপিটাল যেটা দেখতে পাচ্ছি, এক্স ক্যাপিটালের ব্যালেন্সটা কি, এক্স ক্যাপিটালের ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। আমি ট্রায়াল ব্যালেন্সে চলে যাচ্ছি সরাসরি। এই যে ট্রায়াল ব্যালেন্স, আমি প্রথমে লিখছি প্রতিষ্ঠানের নাম, এই অঙ্কটাতে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্স ট্রেডার্স, তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স লিখেছি। আর অঙ্কটা যেহেতু 1 মাসের অঙ্ক, আমি একটু দেখাই তোমাদেরকে। এটা জানুয়ারি মাসের অঙ্ক, হ্যাঁ। তো জানুয়ারির 31 তারিখ লাস্ট ডেটে, সাধারণত মাসের লাস্ট ডেট বা কোনো একটা পিরিয়ডের লাস্ট ডেটে আমরা ট্রায়াল ব্যালেন্স করে থাকি। তো আমি এই জন্য তারিখটা এখানে দিয়েছি জানুয়ারির 31 তারিখ 2018 সাল। মনে হয় ওখানে সালটা উল্লেখ নাই, মেবি এখানে কোনো সালের উল্লেখ নাই। আচ্ছা, কোনো সালের উল্লেখ নাই, যাই হোক আমি একটা সাল দিয়ে দিয়েছি ওখানে। পরীক্ষায় অবশ্যই সাল দেওয়া একটা সাল আমরা লিখবো। আচ্ছা, আমাদের হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের আমরা সবটা করে নিব। সিরিয়াল নাম্বারের একটা কলাম, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সিরিয়াল নাম্বার আমরা দিয়ে দিব আমাদের যতগুলো হিসাব আছে, যেহেতু আমরা এটা লেজার আগে করেছি, সো আমরা জানি যে এখানে কতগুলো আমাদের হিসাব আছে। আমাদের হিসাব আছে 12টা। তাহলে এই 12টা হিসাবের নাম আমরা লিখে নিব ট্রায়াল ব্যালেন্সে। অবশ্যই 12টা হিসাবের নাম আমরা লিখে নিয়েছি। আচ্ছা, লেখার পরে এখন প্রত্যেকটা হিসাব ধরে ধরে আমাদেরকে দেখতে হবে যে ওটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাশ, আমি একটু ক্যাশের লেজারে যাই। ক্যাশের আমরা দেখতে পাচ্ছি এখানে ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? স্যার ক্যাশ ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। কত টাকা ব্যালেন্স? স্যার এটা 1 লাখ। এট লাস্ট, লাস্ট সবার শেষ তারিখের যে ব্যালেন্সটা সেটাই হচ্ছে ওই হিসাবে 33,000 লাস্ট ব্যালেন্স, ঠিক আছে। 33,000 টাকা। সবসময় প্রত্যেকটা হিসাবের শেষের তারিখে যে ব্যালেন্সটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে ওই হিসাবের লাস্ট ব্যালেন্স, ঠিক আছে। তুমি 1 লাখ টাকা যে ব্যালেন্স দেখেছো সেটা কত তারিখে? জানুয়ারির 1 তারিখে। জানুয়ারি 1 আর তারিখে। আমরা লাস্ট যে ব্যালেন্সটা দেখবো সেটা জানুয়ারির 30 তারিখ। আর আমরা ট্রায়াল ব্যালেন্সটা করতেছি কবে? জানুয়ারির 31 তারিখে। তো 31 তারিখে আমাদের কোনো লেনদেন হয়নি ক্যাশের, যে কারণে 31 তারিখে কোনো আমাদের ব্যালেন্স নাই। সো 30 তারিখের ব্যালেন্সটাই হচ্ছে আমাদের 31 তারিখের ব্যালেন্স, ঠিক আছে। তাহলে আমাদের ক্যাশের ব্যালেন্স কত? 33,000। আমরা তাহলে ক্যাশের ব্যালেন্স 33,000 দিব। এরপরে এক্স ক্যাপিটালের ব্যালেন্স কত? 1 লাখ টাকা। কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিট দিকে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে প্রিপেইড ট্রেড, এটা লাস্ট ব্যালেন্স কত? 24,000। কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিটে 24,000 টাকা দিব প্রিপেইড ট্রেড। এরপরে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের লাস্ট ব্যালেন্স কত? 80,000। কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিটে দিব। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল, আমাদের লাস্ট ব্যালেন্স হচ্ছে 37,600 টাকা। কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিটে দিয়ে দিব 37,600 টাকা। অফিস সাপ্লাইস, আমাদের লাস্ট ব্যালেন্স 17,600। কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিটে 17,600 টাকা দিব। এরপরে সার্ভিস রেভিনিউ, কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স কত টাকা? 33,500 টাকা, তাহলে ক্রেডিট দিকে দিয়ে দিব। আর্নার্ড সার্ভিস রেভিনিউ, আমাদের কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স 4,000 টাকা, ক্রেডিটে দিয়ে দিব। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 5,000 টাকা ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিটে 5,000 টাকা দিয়ে দিব। ইলেকট্রিসিটি ডেবিট ব্যালেন্স 2500 দিয়ে দিব। টেলিফোন 1,000 টাকা ডেবিট ব্যালেন্স, ডেবিটে দিয়ে দিব 1,000 টাকা। রেন্ট ডেবিট ব্যালেন্স কত? 12,000 টাকা, আমরা ডেবিট ব্যালেন্সে 12,000 টাকা দিয়ে দিব। তাহলে যেভাবে টাকাগুলো বললাম সেভাবে ডেবিট ক্রেডিট আমরা ভাগ করে দিয়ে দিলাম। এবার আমরা কি করব? ডেবিটের টাকার যোগফল বের করব। ডেবিটের সবগুলো টাকা যদি আমরা যোগ করি তাহলে যোগফল আসতেছে 1,75,100। ক্রেডিটের টাকাগুলো যোগ করব, যোগ করে একই অ্যামাউন্ট পাবো আমরা, 1,75,100।
আমরা ট্রায়াল ব্যালেন্সে যখন দেখবো দুই দিকটা মিলে গেছে, এর অর্থ আমি জার্নাল করেছি, জার্নালে আমার কোনো ভুল নাই, লেজার করেছি, লেজারেও কোনো ভুল নাই। এটা হচ্ছে আপাতত চিন্তা ভাবনা যে কোনো ভুল নাই। কিন্তু আমি তোমাদের একটা থিওরি পড়াইলাম না, ওই থিওরিটাতে আরো কিছু ব্যাপার ছিল যে কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা ট্রায়াল ব্যালেন্সে ধরতে পারি না। তো ওগুলো তোমাদের যেহেতু নন কমার্সিয়াল স্টুডেন্ট, তোমাদেরকে আর আমি এত ডিটেইলস আলোচনা করতে চাচ্ছি না, যে কারণে জাস্ট ট্রায়াল ব্যালেন্স কনসেপ্টটা দিচ্ছি, তোমাদের ধারণা থাকবে ইন ফিউচার তোমরা প্রফেশনাল লাইফে এগুলো যাতে অ্যাপ্লাই করতে পারো। তো এভাবে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হবে। এখন ঘটনা হচ্ছে লেজার থেকে আমরা এভাবে ট্রায়াল ব্যালেন্স করতে পারি। তো এভাবে 2 নাম্বার প্রবলেমটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিলাম লেজারে, 2 নাম্বার প্রবলেমটা লেজারের অ্যাসাইনমেন্ট দিলাম। তো তোমরা ওখানে আই এম সরি, এখানে 2 নাম্বার প্রবলেমটা ভিন্ন দেখাচ্ছে। তো এই প্রবলেমটা না, আমি লেজারে যে তোমাদেরকে প্রবলেম গুলো দিয়েছি ওখান থেকে তোমরা লেজার করবা প্লাস ট্রায়াল ব্যালেন্স করবা। এখানকার 2-3 করার দরকার নাই, এখানকার 2-3 নাম্বার প্রবলেম করার দরকার নাই। আমি তোমাদেরকে লেজারে যে কাজটা দিলাম, যে লেজার করতে দিলাম, ওই লেজার গুলো শেষ করে তোমরা ওখানেই আবার ট্রায়াল ব্যালেন্স তৈরি করবা। এই দুটা করার দরকার নাই, ওই দুটা প্রবলেম করলেই হবে। এরপরে আসে দেখো যে পরীক্ষায় যদি ট্রায়াল ব্যালেন্স থাকে, সে আমি পরীক্ষায় শুধু ট্রায়াল ব্যালেন্সের উপরে পরীক্ষা নিব, তখন প্রশ্নটা কিভাবে থাকবে? তখন প্রশ্নটা এভাবে থাকবে। প্রশ্নটা দেখো কিভাবে থাকবে, জাস্ট তোমার হিসাবের নাম দেওয়া আছে, টাকা দেওয়া আছে। এখন এই টাকাগুলো দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? বোঝার কি কোনো উপায় আছে জুলকার সাহেব? জুলকার, আমার কথা শোনা যাচ্ছে? কিছু কিছু অ্যাকাউন্টের নেম দেখে হয়তো বোঝা যাবে স্যার, যেমন ওয়েজেস, স্যালারি, হ্যাঁ, তারপরে পারচেস রিটার্নস। আচ্ছা ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবারে সঠিক, মানে মোটামুটি কাছাকাছি উত্তরটা চলে আসছে। আমি একটু তোমাদের বলে দেই যে আমরা হিসাব করেছি কয়টা? 6টা। আমরা হিসাব করেছি কয়টা? 6টা। ঠিক আছে, 6টা হিসাব কি কি? একটা অ্যাসেট, একটা লায়াবিলিটি, একটা রেভিনিউ, একটা ক্যাপিটাল, একটা এক্সপেন্স, একটা ড্রয়িংস। এই 6টা হিসাবের মধ্যে মিল ছিল কোন 3টা হিসাবের মধ্যে? মনে আছে? তিনটা হিসাবের মধ্যে মিল ছিল। কোন 3টা হিসাবের স্যার। মধ্যে মিল ছিল? একটু রিমাইন্ড করার চেষ্টা করো। একটা গ্রুপ ছিল অ্যাসেট, একটা গ্রুপ ছিল অ্যাসেট, এক্সপেন্স, অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস। একটা গ্রুপ ছিল আমাদের এইটা অ্যাসেট, স্যার এক্সপেন্স এবং ড্রয়িংস। ড্রয়িং বাড়লে কমলে, মানে সরি স্যার, ক্রেডিট বাড়লে কমলে যেটা হিসাব, এটার কথা বলতেছেন? জি জি, ওখানে ওখানে এখানে আমরা তিনটা তিনটা করে গ্রুপ করছিলাম না? হ্যাঁ, জি স্যার। তাই একটা ছিল অ্যাসেট, একটা ছিল এক্সপেন্স আর একটা Expense, একটা ড্রয়িংস। এই drawings, তিনটা জি মিলে স্যার। হ্যাঁ, এই তিনটা মিলে একটা গ্রুপ ছিল, আর একটা ছিল Capital, ক্যাপিটাল, liability আর রেভিনিউ এবং revenue। লায়াবিলিটি। ঠিক আছে, আচ্ছা, এই কনসেপ্ট থেকেই ট্রায়াল ব্যালেন্সটা করতে পারবা। এই ট্রায়াল ব্যালেন্সটা সেটা কি, যে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই তিনটা বাড়লে কি হইতো? বাড়লে ডেবিট হইতো। এই তিনটা বাড়লে ডেবিট হইতো। তো সাধারণত অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই তিনটা হিসাবের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়। সাধারণত এই তিনটা হিসাবের ব্যালেন্স কি হয়? ডেবিট ব্যালেন্স হয়। সো অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস যেগুলো হিসাব আছে এখানে, এই টাকাগুলো ডেবিট হবে। এই টাকাগুলো কি হবে? ডেবিট হবে। তাহলে বাকি থাকলো কি কি? ক্যাপিটাল, লায়াবিলিটি এবং রেভিনিউ। এই তিনটা বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এই তিনটা হিসাবের সাধারণ ব্যালেন্স কি হয়? সাধারণত ব্যালেন্স ক্রেডিট হয়। ক্যাপিটাল, রেভিনিউ এবং লায়াবিলিটির ব্যালেন্সটা কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স হয়। সো এই তিনটা হিসাবের টাকা কোন দিকে যাবে? ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে যাবে। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। মানে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই তিনটা কি হবে? ডেবিট হবে। ট্রায়াল ব্যালেন্সে এই তিনটা কি হবে? ডেবিট হবে। আর ক্যাপিটাল, রেভিনিউ এবং লায়াবিলিটি, এই তিনটা কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, এবার তাহলে আমি কিন্তু এই অঙ্কটার সলিউশন এখানে করি নাই, এই অঙ্কটা তোমাদেরকেই করতে হবে। আমি জাস্ট বলে দিব যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা অঙ্কটা এরকম সলভ করে করবা, বাসায় যখন করবা এরকম সলভ করে করবা, সিরিয়াল নাম্বার দিবা,
দিয়ে প্রশ্নে এরকম হিসাবের নামগুলো আছে, হিসাবের নামগুলো আগে লিখে নিবা, নেওয়ার পরে টাকাটা ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে হিসাব করে বসাবা। যেমন প্রথমে আছে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালটা আমি বললাম যে ক্যাপিটাল, রেভিনিউ এবং লায়াবিলিটি এই তিনটা ট্রায়াল ব্যালেন্সে কি হবে, ক্রেডিট হবে। তাহলে ক্যাপিটালটা এই 98,000 টাকা কোথায় যাবে, ক্রেডিটে যাবে। ক্রেডিট আচ্ছা, ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি এটা কি আমাদের, এটা আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেট হলে এটা কোথায় যাবে, স্যার ডেবিটে যাবে। এটা ডেবিট, হ্যাঁ ডেবিটে যাবে। স্যালারিটা হচ্ছে খরচ, তাহলে ডেবিটে যাবে। আচ্ছা তোমরা বলার চেষ্টা করো ওয়েজেসটা কোথায় যাবে, আর ওয়েজেস এটা মনে হয় ইয়াতে ছিল, ওয়েজেসটা কি, ওয়েজেসটা এক্সপেন্স না, এক্সপেন্স। এক্সপেন্স, স্যার। এক্সপেন্স হলে কি হবে, ডেবিটে যাবে। ডেবিট আচ্ছা স্যার। পারচেজ, আচ্ছা, হ্যাঁ মজুরি, জি স্যার, পারচেজটা জি স্যার। কোথায় যাবে, পারচেজটা কোথায় যাবে, পারচেজটা এক্সপেন্স, এক্সপেন্স এক্সপেন্সে এটা যাবে, ডেবিটে জি যাবে স্যার। ডেবিট। আচ্ছা সেলসটা রেভিনিউ, সেলস রেভিনিউ এটা এটা credit, ক্রেডিট স্যার। রেভিনিউ এটা ক্রেডিটে ক্রেডিটে যাবে। যাবে। আচ্ছা পারচেজ রিটার্নটা কোথায় যাবে, পারচেস রিটার্ন। পারচেজ যেরকম হবে পারচেজ রিটার্নটা তার উল্টা হবে, সবসময় মনে রাখবা, কারণ এক্সপেন্সের পারচেজ উল্টা হবে তখন রিটার্নটা কি আমরা স্যার? বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ পারচেজটা যেহেতু ডেবিট তাহলে পারচেজ রিটার্নটা ক্রেডিট হবে, কারণ পারচেজ, হ্যাঁ আচ্ছা, পারচেজ রিটার্নটা হচ্ছে পারচেজ হিসাবের কন্ট্রা অ্যাকাউন্ট, এইটা ওই 6 ধরনের হিসাবের কোনোটার মধ্যে পড়ে না আর কি, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, জি আচ্ছা স্যার। এরপরে আসো কি আছে, সেলস রিটার্ন, তাহলে সেলস রিটার্নটা সেলস এর উল্টা হবে, সেলস যেহেতু ক্রেডিট ডেবিটে। তাহলে ওটা কোথায় যাবে, ডেবিটে। ডেবিটে যাবে। আচ্ছা এরপরে আসো ব্যাড ডেট, ব্যাড ডেটটা হচ্ছে খরচ, এই খরচটা সম্পর্কে তোমাদেরকে আমি কখনো ধারণা দেইনি, আজকে একটু ধারণা দেই। যা আমরা বাকিতে পণ্য বিক্রি করি, আমরা বাকিতে পণ্য বিক্রি করি, বাকিতে পণ্য বিক্রি করার পরে অনেক সময় আমরা ঠিক মতো টাকা রিসিভ করতে পারি না। ধরো রহিমের কাছে আমরা বিক্রি করছি, রহিম আর আমাদেরকে টাকাটা দিল না, তাহলে ওইটাকে বলা হয় ব্যাড ডেট, মানে এটা এক ধরনের আমাদের খরচ হিসেবে আমরা ট্রিট করি। আমরা পণ্য বিক্রি করেছি কিন্তু টাকা কালেকশন ঠিক মতো করতে পারলাম না, তাহলে ওই টাকাটাকে আমরা বলি ব্যাড ডেট। আপনি বলছিলেন ব্যাড ডেট মানে হলো কুরিন। কুরিন, কুরিন মানে হচ্ছে খারাপ ঋণ, মানে আমি ঋণ দিয়েছি, আমি বাকিতে পণ্য বিক্রি করেছি মানে কি, আমি কাউকে ধার দিয়েছি তাই না, তাহলে এই ধারটা এক ধরনের তো ঋণ, তাই না, আমি কাউকে ঋণ দিয়েছি কিন্তু সেই ঋণটা আমি পাচ্ছি না, এই জন্য এটাকে বলা হয়, বাংলায় বলা হয় কুরিন, ইংরেজিতে বলা হয় ব্যাড ডেট, আর ব্যাড ডেটটা হচ্ছে আমাদের জন্য খরচ, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাড ডেটটা একটু আমরা কনসেপ্ট নিলাম, এরপরে আসছে ব্যাড ডেট রিজার্ভ। ব্যাড ডেট রিজার্ভটা কি, ব্যাড ডেট রিজার্ভটা আমি এখন একটু তোমাদের আরেকটা কনসেপ্ট দেই, সেটা হচ্ছে যে আমরা কোনো খরচের জন্য যদি রিজার্ভ তৈরি করি, সেই রিজার্ভ অ্যাকাউন্টটা খরচের উল্টা হিসেবে ট্রিট হয়, এইটা রিজার্ভটা এক ধরনের রেভিনিউর মতো কাজ করে আর কি, ঠিক আছে। যেমন রিজার্ভটা কেন করা হয়, যেমন ব্যাড ডেট, আমাদের তো লস হবে, ব্যাড ডেট যে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ব্যাড ডেট হয়, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাড ডেট হয়। এখন ঘটনা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে, এই লসটা যাতে উপরে লস হয়ে গেলে আমি কোনো বিপদের সম্মুখীন হব, এই কারণে এরা কি করে, তাদের যে প্রফিট হয় প্রফিটের একটা অংশ রিজার্ভ হিসেবে রাখে। যেমন এই ব্যাড ডেট হবে, ব্যাড ডেটের জন্য প্রতিষ্ঠান আগে থেকে কি করছে, রিজার্ভ রাখছে কত টাকা, 1500 টাকা, এই 500 টাকা ব্যাড ডেট হয়ে গেল, তখন ওই টাকাটা রিকভার করবে কোথা থেকে, ওই রিজার্ভ ফান্ড থেকে। 500 টাকা, 500 টাকা তো এখানে কম মনে হচ্ছে, কিন্তু বড় বড় অর্গানাইজেশনে তো হিউজ অ্যামাউন্টে ব্যাড ডেট হয়, তখন হুট করে হিউজ অ্যামাউন্টের যদি লস হয় তাহলে সেই লসটা তো রিকভার করতে হবে, সেটার জন্য প্রতিষ্ঠান রিজার্ভ রাখে। তো যাই হোক, এই ব্যাড ডেট রিজার্ভটা হচ্ছে ব্যাড ডেটের বিপরীত হিসাব, ঠিক আছে, এইটা বিপরীত হিসাব, ব্যাড ডেট যদি হচ্ছে তোমার ডেবিট হয়, ব্যাড ডেট রিজার্ভটা ক্রেডিট হবে, ঠিক আছে। এটার কোনো আলাদা রুলস নাই, কিন্তু এই রুলসটা হচ্ছে এভাবে মনে রাখতে হবে যে ব্যাড ডেটটা যেহেতু ডেবিট, ওর জন্য আমি রিজার্ভ রাখবো, তাহলে ওই রিজার্ভটা অবশ্যই ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে পাখির শব্দ করতেছে কার বাসায়, পাখি, পাখি পালে কে, স্যার এটা মুরগির বাচ্চা স্যার। কারণ মুরগির ও, বাচ্চা মনে হয়। বুলবুলের আচ্ছা বাসায়। আচ্ছা। কি বিজনেস করে, পোল্ট্রি বিজনেস, না স্যার, না স্যার, এটা দেশি গ্রামের মুরগি, বাসা তো বাড়িতে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
এরপরে দেখো ফার্নিচার, ফার্নিচারটা কি আমাদের Asset. অ্যাসেট, তাহলে এটা অবশ্যই Debit. ডেবিটে যাবে। মেশিনারিটা অ্যাসেট, ডেবিটে যাবে। ক্যারেজটা হচ্ছে এক্সপেন্স, পরিবহন। তাহলে অবশ্যই ডেবিটে যাবে। হ্যাঁ। ক্যাশ ইন হ্যান্ডটা কি? ক্যাশ তো ক্যাশ স্যার ইন অ্যাসেট। হ্যান্ডটা কি? অ্যাসেট, তাহলে ডেবিটে যাচ্ছে। ক্যাশ অ্যাট ব্যাংক, জি স্যার, তাহলে এটা কি মানে ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে Cash আমরা at- যেগুলো দেখছি ওগুলো স্যার ব্যাংকে জমা লায়াবিলিটি। দিলেও তো ডেবিট স্যার। জি, ক্যাশ অ্যাট ব্যাংক মানে এটা ব্যাংকে জমা আছে এই টাকাটা, ও তার আচ্ছা। মানে এটাও ডেবিট, এটাও অ্যাসেট। হ্যাঁ। এটা অনেকটা রিজার্ভের মতো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আছে বিলস পেয়াবল। বিলস পেয়াবলটা হচ্ছে আমাদের লায়াবিলিটি। এটা কোন ধরনের লায়াবিলিটি, এটা মনে হয় তোমাদেরকে ব্যাখ্যা করিনি আমি কখনো, একটু ব্যাখ্যা করি হালকা, তোমরা একটু জেনে রাখো যে আমরা চুক্তি, বাকিতে কোন, হ্যাঁ হ্যাঁ চুক্তি, চুক্তি এই আপনি তো। বলছিলেন 1 বছরের কম সময় যে চুক্তি হয় সেটা বেলস পেয়াবল। জি 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 জি, আমি বলছিলাম যে আমি বাকিতে পণ্য কিনতেছি, পণ্য কেনার সময় আমি যদি লিখিত এগ্রিমেন্ট করি তাহলে সেই চুক্তিটাকে বলা হয় বিলস পেয়াবল। আর আমি হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করতেছি, বিক্রি করার সময় আমি লিখিত এগ্রিমেন্ট যেটা করব সেটাকে বলা হয় বিলস রিসিভেবল। তো বিলস পেয়াবলটা হচ্ছে আমাদের লায়াবিলিটি। লায়াবিলিটি হলে এটা কোন দিকে যাবে? ক্রেডিটে যাবে। ক্রেডিটে। তারপরে কমিশন রিসিপ্ট, কমিশন রিসিপ্টটা হচ্ছে আমাদের রেভিনিউ। আমরা কোন ধরনের কমিশন রিসিভ করি বা ডিসকাউন্ট রিসিভ করি, এটা রেভিনিউ হিসেবে ট্রিট করা হয়। তো রেভিনিউ হলে এটা কোথায় যাবে? ক্রেডিটে যাবে। তারপর আছে ডিসকাউন্ট পেইড, আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আমাদের খরচ, খরচ হলে এটা ডেবিটে যাবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা আমাদের খরচ, ডেবিটে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের অ্যাসেট, ডেবিটে যাবে। অ্যাকাউন্টস পেয়াবল আমাদের লায়াবিলিটি, ক্রেডিটে যাবে। আর রেন্ট এন্ড ট্যাক্সেস আমাদের হচ্ছে খরচ, এটা কোথায় যাবে? ডেবিটে যাবে। তা এই হচ্ছে আমাদের অঙ্ক। এভাবে তোমরা দিয়ে অঙ্কটা কমপ্লিট করবা, দেখবা যে দুই দিকের যোগফল সমান হবে। দুই দিকের যোগফল সমান হলে তোমার অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে তোমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। পরীক্ষায় যদি এভাবে সরাসরি ট্রায়াল ব্যালেন্স দেওয়া হয় তাহলে এভাবে করতে হবে। আর কিভাবে জার্নাল থেকে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি যে তোমরা ট্রায়াল ব্যালেন্সের কনসেপ্টটা বুঝছো। এখন ট্রায়াল ব্যালেন্স দেখো যে সলিউশন করা আছে আমার এই অঙ্কটা, আমি খেয়াল করিনি, এই সলিউশন করা আছে 4 নাম্বার অঙ্কটা, সলিউশন করা আছে 4 নাম্বার অঙ্কটা। সো 4 নাম্বার অঙ্কটা তোমাদের করতে হচ্ছে না। দেখো যে যোগফল সমান আছে 2,69,500, 2,69,500। তোমরা 5 নাম্বার অঙ্কটা তাহলে হচ্ছে যে তোমরা বাসায় সলভ করবা, আমি যেভাবে বললাম ওইভাবে সলভ করবা। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমি একটু তোমাদের দেখি কোথায় সমস্যা হতে পারে। যেমন এখানে আছে গুডউইল, গুডউইলটা কি? মনে হয় বলছিলেন স্যার গুডউইল মানে স্যার এটা একটা রেপুটেশন কোম্পানির। হ্যাঁ, কোম্পানির রিপুটেশন এবং এটা reputation। অ্যাসেট, হ্যাঁ হ্যাঁ। এটাকে সুনাম। অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়, সুনামটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। ঠিক আছে, এবং এই সুনামের সুনামের মূল্যটা কিভাবে নির্ধারণ হয় তার কিছু ক্যালকুলেশন আছে, তার কিছু অঙ্ক আছে, এগুলো তো তোমাদেরকে আমি আর মানে করাইতে পারবো না, কিন্তু সুনামটা আপাতত জেনে বিষয়টা নাও কি যে স্যার এটা সুনাম asset কেনা নাকি প্রতিষ্ঠানে। স্যার মানে না না, সুনাম কেনা না, সুনামটার কারণে একটা প্রতিষ্ঠানের সেলস বেশি হয়। যেমন ধরো তোমরা যখন ওষুধ কিনতে যাও তখন স্কোয়ারের ওষুধ খোঁজো বা আরো ভালো কোম্পানি যেগুলো আছে সেগুলোর ওষুধ খোঁজো। তো এগুলো হচ্ছে যে ওই কোম্পানির সুনাম, সুনাম থাকার কারণে ওই কোম্পানির প্রোডাক্ট গুলো বেশি বেশি সেলস হয়, বিক্রি বেশি হয় ওই কোম্পানির ওষুধগুলো। তাহলে স্যার এখানে বা টাকা কোনো খরচ একটা কিভাবে হয় কোম্পানির, স্যার? এখানে তো টাকা খরচ হচ্ছে না, এইটা হচ্ছে অ্যাসেট, এইটার ভ্যালুয়েশন করার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এই পদ্ধতিটাতে এখানে এক্সপ্লেইন করতে পারবো না বা তোমাদেরকে অত গভীরে নিয়ে যাব না আর কি। ঠিক আছে, জাস্ট তোমরা এই এতটুকু কনসেপ্ট রাখো যে সুনামটা হচ্ছে যে তোমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। ঠিক আছে, এইটা খরচ হয় কিভাবে, এইটা আস্তে আস্তে এটা আমরা কি করি, কারণ প্রত্যেকটা অ্যাসেটের মূল্য হ্রাস পায়, আমরা জানি প্রত্যেকটা অ্যাসেটের মূল্য হ্রাস পায়। আর একটা জিনিস হচ্ছে গুডউইল এমন একটা অ্যাসেট, এটাকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট, মানে এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই। আমাদের বিজনেসে এরকম ইনট্যানজিবল অ্যাসেট অনেক আছে। ঠিক আছে, তো গুডউইল হচ্ছে এরকম একটা ইনট্যানজিবল অ্যাসেট, এই অ্যাসেটটা আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁতে পাই না। এই যে এই গুডউইল বাবদ 25,000 টাকা, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব কিন্তু থাকে না, জাস্ট আমরা খাতায় কলমে গুডউইল দেখাচ্ছি 25,000 টাকা অ্যাসেট।
কিন্তু তুমি মানে আন্দাজে যে গুডউইল 25,000 টাকা দেখাবা তা কিন্তু না, গুডউইল ক্যালকুলেশনের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে গুডউইল দেখাইতে হবে। ঠিক আছে, তুমি আন্দাজে যদি দেখাও তাহলে রেগুলেটরি অথরিটি যেগুলো আছে আমাদের সেগুলো তোমাকে প্রশ্ন করতে পারে। তো যাই হোক, গুডউইলের আর বেশি কিছু না বলি আমি গুডউইল সম্পর্কে, এটা অ্যাসেট। আচ্ছা, এরপরে তোমাদের যেটা সমস্যা প্রিপেইড ওয়েজেস, এটা কি? প্রিপেইড ওয়েজেস এটা কি বলো? ওয়েজেস তো সব এক্সপেন্স হয়, এখন প্রিপেইড ওয়েজেস এটাও এক্সপেন্স, কিন্তু এটা প্রিপেইড ওয়েজেস এটা কি এক্সপেন্স? স্যার এটা হচ্ছে অনেকটা স্টকের মতো হয়ে গেল, পরে আর দিতে হবে না। আচ্ছা, জমা করে রাখা, মানে আমরা কোনো কিছু ভাড়া কিংবা মজুরি জমা করে রাখলাম এরকম নাকি? তোমরা তোমরা সঠিক উত্তর দিচ্ছ না, আমি কিন্তু প্রিপেইড ওয়েজেস বা প্রিপেইড রেন্ট এগুলো সম্পর্কে বলেছিলাম স্যার ওই যে তোমাদের। আমরা প্রিপেইড রেন্টের ক্ষেত্রে যেরকম বলেছিলাম এগুলো স্যার, অ্যাসেট আমরা হয়ে যায়। আগের থেকে দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে প্রিপেইড ওয়েজেস তো আমাদের ডেবিট হিসেবে থেকে গেল, কারণ এটা আমাদের পরে আর দিতে হচ্ছে না। এটা কি অ্যাকচুয়ালি আমাদের এটা মানে কোনো অ্যাসেট না? হ্যাঁ Asset, জি, স্যার, এটা তো জি, asset। আমি ডেবিট তোমাদের কাছ হিসেবে থেকে থাকে। এই উত্তরটাই জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, প্রিপেইড আচ্ছা। ওয়েজেসটা হচ্ছে আমাদের অ্যাসেট, আমরা তো অ্যাসেট কথায় হওয়ার কথায় কারণে এটা বলতেছি। অবশ্যই ডেবিট হবে। হ্যাঁ, জি, আচ্ছা এরপরে দেখো স্যালারি পেয়াবল, এটা কি? আর স্যালারি স্যার, পেয়াবল যেহেতু এটা liability। বাকি স্যার, এটা লায়াবিলিটি। লায়াবিলিটি। আচ্ছা, গুড। আচ্ছা, তোমাদের অ্যাডিশনাল ক্যাপিটালটা এটা কি হবে? ক্যাপিটাল স্যার এটা রেভিনিউ। এইটা অ্যাডিশনাল ক্যাপিটালটা রেভিনিউ মানে? না, ক্যাপিটাল তো একটা হিসাব রেভিনিউ আছে। না স্যার, স্যার ক্যাপিটাল, ক্যাপিটাল। ক্যাপিটাল তো এটা আছে। কিন্তু ক্যাপিটালই হবে। ক্যাপিটাল, এটা ক্যাপিটালি অ্যাডিশনাল বলা হচ্ছে এই কারণে, ধরো যে ক্যাপিটালকে মালিক আরো ব্যবসা বাড়ানো শুরু হয়েছে। করার পরবর্তীতে দিচ্ছে স্যার। হ্যাঁ, ব্যবসা শুরু করার পরে আবার ক্যাপিটাল দিতে পারে, সেটাকে বলা হয় অ্যাডিশনাল ক্যাপিটাল। এরপরে আছে ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণপত্র, ঋণপত্র মানে হচ্ছে কোম্পানি এই ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ নেয়, তাহলে এটা কি কোম্পানির জন্য? লায়াবিলিটি। এটা লায়াবিলিটি। আচ্ছা, ডিবেঞ্চারের সঙ্গে এখানে আর একটা কথা আমি লিখে রাখি, ডিবেঞ্চার এবং বন্ড একই জিনিস, ঠিক আছে, হালকা পার্থক্য আছে, দুইটার মাধ্যমে কোম্পানি ঋণ নেয়। আচ্ছা, তারপরে আছে ইনভেস্টমেন্ট ইন ট্রেজারি বন্ড, এটা কি? ট্রেজারি বন্ড এটা ইনভেস্ট করছে, মানে এটা একটা অ্যাসেট হচ্ছে নাকি স্যার, ইনভেস্ট করা? অ্যাসেট, জি অ্যাসেট, সেটা তো বন্ডের মাধ্যমে পরবর্তীতে আবার টাকা পাওয়া যায়। এটা অ্যাসেট। গুড, তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবা। 6 নাম্বার অঙ্কে কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখি একটু। ইম্পোর্ট ডিউটি কি স্যার? ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি এটা খরচ, আমরা ইম্পোর্ট যদি করি করলে আচ্ছা, আমাদেরকে গভর্নমেন্টকে ডিউটি দিতে হয়, শুল্ক দিতে হয়, যেটাকে শুল্ক বলে। আচ্ছা, ইন্টারেস্ট অন Tax, ব্যাংক ওভারড্রাফট এটা কি? ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট এটা কি? স্যার ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটি। লায়াবিলিটি, কিন্তু ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট এটা তাহলে এক্সপেন্স হবে না স্যার? এটা এক্সপেন্স, সুদটা আমাদের খরচ, মানে ব্যাংক ওভারড্রাফটের উপরে আমরা সুদ দিচ্ছি, ব্যাংক ওভারড্রাফট লোনের উপরে সুদ দিচ্ছি, তার মানে খরচ, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক ওভারড্রাফট তো বুঝছোই, আর কি না, এখন তোমরা বাকি সবকিছুই পারার কথা, তাহলে তোমরা যে অঙ্কগুলো আমি দিলাম বাসায় ঝটপট করে ফেলবা। নেক্সট স্যার ক্লাসে এই যে যদি তোমাদের লিস্ট, স্যার লিস্ট হ্যাঁ? অ্যাসেট, এটা স্যার ওই যে লিস্ট List? অ্যাসেট, ওইটাও অ্যাসেট আমাদের, আমরা অ্যাসেট এটাও লিস্ট asset? নেই না? হ্যাঁ, জি, আমরা অ্যাসেট লিস্ট নেই না, যেমন জমি লিস্ট নিলাম 10 বছরের জন্য, তাহলে ওটা আমার অ্যাসেট না, আমি 10 বছর ওই জমিটা ইউটিলাইজ করতে পারবো, আচ্ছা, ঠিক আছে। তো তোমরা অঙ্কগুলো করবা, আমি লেজার দিলাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স দিলাম, এগুলোতে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে, কিন্তু বাসায় করো, কোথাও কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবা। নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এর যে লাস্ট স্টেপ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, এই ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা কিন্তু খুব বড় অঙ্ক এবং খুব মানে কেয়ারফুলি ওই অঙ্কটা করতে হবে, তো ওই অঙ্কটা আমরা শিখবো। তো নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড থাকিও। তো জুলকার, তুমি রেকর্ডটা স্টপ করো জুলকার।